আলোচিত খেলা হবে সংলাপের জনক নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সবকিছু ছাপিয়ে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে। গুম খুন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কায়েম করেন ত্রাসের রাজত্ব। দখল, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, পরিবহন খাত নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। অভিযোগ আছে কয়েকটি দেশে প্রায় ৪,০০০ কোটি টাকা পাচারও করেছেন শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা। রাজনীতির মঞ্চ কিংবা টকশো সর্বত্র ছিলেন বাকপটু। সন্ত্রাস আর পেশির জোরে রাজত্ব করেছেন প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জে। আওয়ামী লীগ আমলের পুরোটা সময় রাজার হালে চলতেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান। হরহামেশাই ছাড়তেন হুঙ্কার, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, সব নিয়ে আমরা খেলবো। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে শামীম ওসমান এমপি ছিলেন ১০ বছর। তবে ১৯৯৬ থেকেই তিনি হয়ে ওঠেন নারায়ণগঞ্জের গডফাদার। তার নির্দেশে চলত টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারিত্ব। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ছিলেন বিদেশে পলাতক। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ফিরে আবার অপরাধ জগতের সাম্রাজ্য বিস্তার শুরু করেন শামীম ওসমান। দেশজুড়ে আলোচিত ৭ খুন ও ত্বকী হত্যায় জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে। ক্ষমতার দাপটে বন্ধন, উৎসব, বাঁধন বাসের দখল নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন পরিবহন খাতের মাফিয়া হিসেবে। শুধু তাই নয়, শামীম ওসমানের শীতল বাস ছাড়া নারায়ণগঞ্জে অন্য কোনো এসি বাস চলতে পারত না। আর এসব দেখভাল করত তার ক্যাডার বাহিনী। অভিযোগ রয়েছে পরিবহন খাতের বাইরে শামীম ওসমানের আয়ের অন্যতম উৎস ছিল টেন্ডারবাজি। আর তার শ্যালক সহ কয়েকজন ক্যাডার মিলে বিভিন্ন টেন্ডারের দখল নিত। ভূমি দখলেও জুড়ে ছিল না শামীম ওসমান ও তার লোকজনের। নারায়ণগঞ্জ রিং রোডের জালকুড়ি এলাকার ব্যবসায়ী ফরিদ হোসেনের ৫১% জমি দখলে নেয় শামীম ওসমানের লোকজন। একই এলাকার জামালের ৪০% ও মাইনুদ্দিনের ২০% সহ অনেকের জমি দখল করে ক্যাডাররা। ময়লা পার্ক হালায়া পার্ক দখল কইরা আমাকে ৫১% জায়গা মনে করেন ওরা জোর দখল কইরা মনে করেন দখল কইরা নিয়েছে। শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে রাজুকের ৭৬% জমি বিক্রি করে দেওয়ার খবর এসেছে গণমাধ্যমে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফতুল্লা স্টেডিয়ামের নাম বদলে তার দাদা খান সাহেব ওসমান আলীর নামকরণ করেন। অভিযোগ, সংস্কার ও উন্নয়নের নামে বছরের পর বছর ধরে এই স্টেডিয়ামকে বাড়ান পরিবারের টাকার গাছ। এছাড়া চাঁদাবাজি, নৌপথে মাদক ব্যবসা এবং ইন্টারনেট কেবল অপারেটরের ব্যবসার নিয়ন্ত্রণ সহ নানা অভিযোগ এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে। শামীম ওসমান ও তার ক্যাডার বাহিনী সবশেষ আলোচনায় আসে ছাত্র জনতার আন্দোলনে হামলার মধ্য দিয়ে। অভিযোগ আছে ১৫ বছরে দুবাই, মালয়েশিয়া, তুরস্ক, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রায় ৪,০০০ কোটি টাকা পাচার করে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা। তবে বেশিরভাগ সম্পদের উল্লেখ নেই নির্বাচনী হলফনামায়। এরপরও গেল ১০ বছরে হলফনামায় সম্পদ বেড়েছে অস্বাভাবিক হারে। ২০১৪ সালে শামীম ওসমান বার্ষিক আয় দেখান ২৭,৪৩,০০০ টাকা। ১০ বছর পর ২০২৪ সালে যা দাঁড়ায় ৭৯,৭০,০০০ টাকা। বেড়েছে স্থাবর অস্থাবর সম্পদও। ২০১৪তে স্থাবর সম্পদ ২,২৪,০০,০০০ দেখালেও ২০২৪ সালে বেড়ে হয় ১২,১৭,০০,০০০। অস্থাবর সম্পদ ২,৫২,০০,০০০ থেকে বেড়ে হয় ৬,৬৪,০০,০০০ টাকা। পাচার করা এসব টাকা ফিরিয়ে আনার দাবি মানবাধিকার কর্মীদের। শামীম ওসমানের শিপিং ব্যবসা আছে, সেই টাকা নিশ্চয়ই হুন্ডির মারফত বিদেশ চলে যাচ্ছে। এখনও টাকা পাচার হচ্ছে। টাকা পাচার বন্ধ করতে চাই, তা না হলে দেশের ক্ষতি হবে, নারায়ণগঞ্জের ক্ষতি হবে। দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি সচেতন মহলের। এই ওসমান পরিবার নারায়ণগঞ্জে তারা গডফাদার হিসেবে চিহ্নিত এবং তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নারায়ণগঞ্জে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক শামীম ওসমান। অভিযোগ নিয়ে কথা বলতে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানার চেষ্টা করব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল। জুয়েল নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমি প্রতিবেদন দেখলাম আমাদের, এবং সেখানে যেটি বোঝা গেছে যে ক্ষমতার জোরে তিনি আসলে এই অন্যায়, এই টেন্ডারবাজি, দখলবাজি, নিপীড়ন, অত্যাচার করেছেন। এতদিন কিছু করা যায়নি তার ক্ষমতার জোরে। সরকার পতনের পর থেকে শামীম ওসমানের বিরুদ্ধে এখন আসলে সেই অভিযোগগুলো করা যাচ্ছে কিনা, সেগুলো কতটা কার্যকর হয়েছে এবং কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন তার যেসব জায়গাগুলো নিয়ে, তার যেসব দখলীকৃত জিনিসপত্র রয়েছে সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে? ধন্যবাদ। আমরা প্রতিবেদন দেখেছি এবং আমরা তো জানি যে তার যে টেন্ডারবাজি, তার চাঁদাবাজি, জমি দখল থেকে শুরু করে যে সমস্ত অপকর্মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা উনি বিদেশ পাঠিয়েছেন,
তার বিরুদ্ধে এখনো আমরা এখন পর্যন্ত একটি মামলা পর্যন্ত দেখি নাই। দুদক থেকে কোনো রকমের মামলা তার এই অর্থ পাচারের বিরুদ্ধে করা হয়নি। উপরন্তু যে কথাটা বলছেন যে রাজুকের ৭৬% জায়গা বিক্রি করেছেন একাধিক দামে, এবং আরেকটি যুক্ত করি আমি, নারায়ণগঞ্জের রেলওয়ের জায়গা, নারায়ণগঞ্জ রেল স্টেশনের একটি বড় অংশ তিনি রেলওয়ে কর্মচারী কল্যাণ সমিতির নামে দখল করে সেটাও তিনি বিক্রি করে দিয়ে চলে গিয়েছেন। ফলে এই সমস্ত তার যে পাচারকৃত টাকাগুলো উদ্ধারের জন্য প্রশাসন থেকে আমরা তেমন কোনো উদ্যোগ দেখছি না। জি জুয়েল, এখন নারায়ণগঞ্জের শামীম ওসমান নেই, এখন আসলে সেখানকার পরিস্থিতি কি দেখছেন, এবং যেগুলো যারা আসলে ভুক্তভোগী রয়েছেন তারা আসলে এখন কি চান, তারা কি বলছেন? এখন যেটা হচ্ছে যে শামীম ওসমান নাই মানে বিষয়টা মানে এক ধরনের তার কিছু চেলাচামুন্ডা এখনো বিভিন্ন ভাবে নারায়ণগঞ্জে আছেন। তারা তাদের নেপথ্যে নারায়ণগঞ্জে অন্য আরেকটি রাজনৈতিক দলের মাধ্যমে সেই লোকগুলোর মাধ্যমে এখন ওই ধরনের কাজগুলো হয়ে যাচ্ছে। আমি বলবো যে এটি একটি রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, বাট শামীম ওসমানের তার যে দল লোকবলের একটি প্রভাব, এক ধরনের প্রভাব কিন্তু বহাল রয়েছে। আর যারা ওই ভিকটিম, যারা এখনো সেই জমিগুলোর শিকার, তারা আসলে এখনো আইনের সহায়তার জন্য তারা প্রার্থী, তারা সেই জমি ফেরত চাচ্ছেন, কিন্তু প্রশাসন থেকে সেটা কোনো রকমের উদ্যোগ আমরা দেখছি না। ধীমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।